তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে অ্যাডমিশনে আমাদের রাইট ফর্ম ভার্ব কেমন করে আসে। আমরা আজকে দেখব 2025-26 সেশনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ইউনিটে কেমন রাইট ফর্ম ভার্বের উপর প্রশ্নগুলো এসেছিল এবং এর মাধ্যমে তোমরা একটি স্পষ্ট ধারণা পেয়ে যাবা যে আমাদের রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের বেশি বেশি করে পড়তে হবে। ঠিক আছে, তো রাইট ফর্ম ভার্বের আমাদের এক গাদা নিয়ম পড়ার কোনো প্রয়োজন নেই। আমরা দেখবো আসলে কেমন প্রশ্ন আমাদের পড়তে হবে। তো প্রথমেই একটা নিয়ম খেয়াল করো, প্রথমেই একটা রুল যেটা প্রতি বছরই এই নিয়ম থেকে একটা করে প্রশ্ন এসে থাকে, হি ডিনাইড ড্যাশ এনিথিং অ্যাবাউট দ্য ইনসিডেন্ট। এখানে এই যে ডিনাইড এটা হচ্ছে একটা ভার্ব, ঠিক আছে, এইটা নিজে একটা ফাইনাইট ভার্ব। তো এই ফাইনাইট ভার্বের পরে এখানে আসলে 2+V1 হবে নাকি ভার্বের সাথে আইএনজি বসবে, এইটার জন্য আমাদের একটা নির্দিষ্ট নিয়ম থাকে। নিয়মটা হচ্ছে আমাদেরকে কিছু নিয়ম বা কিছু ভার্ব মুখস্থ করতে হবে। ঠিক আছে, কিছু ভার্ব আমাদের মুখস্থ করতে হবে, সেই ভার্বগুলোর পরে ভার্ব প্লাস আইএনজি বসবে। আবার আরেকটা নিয়মে কিছু ভার্ব আমাদের মুখস্থ করতে হবে, তারপরে 2+V1 বসবে। তো এই যে ডিনাইয়ের সাথে আরও কিছু ভার্ব থাকে, ডিনাই রয়েছে, মেনশন রয়েছে, তারপরে অ্যাপ্রিসিয়েট রয়েছে, অ্যাপ্রিসিয়েট, ডিনাই, মেনশন, অ্যাপ্রিসিয়েট, তারপরে রয়েছে প্র্যাকটিস, প্র্যাকটিস, তারপরে রয়েছে মাইন্ড, মাইন্ড, হেল্প, তারপরে রয়েছে রিগ্রেট, রিগ্রেট। ঠিক আছে, প্র্যাকটিস, মাইন্ড, হেল্প, রিগ্রেট। তারপরে তোমার রয়েছে সাজেস্ট, সাজেস্ট রয়েছে, ডিসকাস রয়েছে। তো এই যে যতগুলো ওয়ার্ড এখানে লিখলাম, ঠিক আছে, তারপরে হচ্ছে ক্যান নট হেল্প, কুড নট হেল্প থাকে। এই প্রত্যেকটা ওয়ার্ডের পরে, প্রত্যেকটা ওয়ার্ডের পরে সাথে একটা গুরুত্বপূর্ণ এনজয় রয়েছে। এই প্রত্যেকটা ওয়ার্ডের পরে আমাদের বসে সচরাচর সেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে, তোমরা জিনিসটা মুখস্থ করে রাখবে, প্রত্যেকটা ওয়ার্ডের পরে আমার কি বসবে, ভার্ব প্লাস আইএনজি বসবে। একইভাবে ডিনাই ভার্বের পরেও আমাদেরকে এখানে ভার্ব প্লাস আইএনজি বসাইতে হবে। কারণ অপশন থেকে দেখো ভার্ব প্লাস আইএনজি কোথায় কোথায় রয়েছে, এখানে নাই, এখানেও নাই। ভার্ব প্লাস আইএনজি রয়েছে বি নাম্বারটাতে, ডি নাম্বারটাতে। এখন আমি কোনটা উত্তর নিব, মনে রাখবা হ্যাভিং এর পরে, হ্যাভিং এর পরে সবসময় কি বসে, V3 বসে। হ্যাভিং এর পরে সবসময় V3 বসে। যেহেতু V3 বসে নাই, তাহলে এটাও কাটা। আলটিমেটলি আমার বাকি থাকলো কোনটা, বাকি থাকলো হচ্ছে বি নাম্বারটা। তাহলে এইটা হবে হচ্ছে আমার উত্তর। খুবই সহজ একটা নিয়ম, জাস্ট আমাকে 10-12টা ভার্ব মুখস্থ করতে হবে, এরপরে ভার্বের সাথে আইএনজি বসবে। আবার এরপরে কিছু কিছু ভার্ব রয়েছে যার পরে 2+V1 বসবে। তাহলে এই নিয়ম থেকে আমাদের একটা করে প্রশ্ন প্রতি বছর আসে। আচ্ছা, দ্বিতীয় আরেকটা নিয়ম খুবই গুরুত্বপূর্ণ, এইটাও অনেকের একটু প্যারা হয়ে যায়। দ্য সাসপেক্ট ওয়াজ বিলিভড ড্যাশ অ্যাব্রোড আফটার দ্য রবারি। অর্থাৎ একটা সন্দেহভাজন একটা ব্যক্তি ছিল যে ডাকাতি করছিল এবং তাকে বলা হচ্ছে যে সে অ্যাব্রোডে চলে গিয়েছে। সাসপেক্ট করা হচ্ছে বা এই যে মনে করা হচ্ছে, ঠিক আছে, মনে করা হচ্ছে দ্য সাসপেক্ট ওয়াজ বিলিভড ড্যাশ অ্যাব্রোড আফটার দ্য রবারি। ডাকাতি করার পরে এই যে সাসপেক্ট ছিল বা দোষী ছিল বা অভিযুক্ত ছিল সে পালিয়ে গেছে, এমনটাই মনে করা হচ্ছে। তো কিছু কিছু ভার্ব আমাদেরকে এখানে মনে রাখতে হবে, যে ভার্বগুলোর পরে নির্দিষ্ট একটা নিয়ম ফলো করা হয়। ঠিক আছে, কিছু কিছু ভার্ব আমাদের এখানে মনে রাখতে হবে। যেমন ধরো কিছু ভার্ব আমি এখানে লিখি, প্রথমত রয়েছে বিলিভ, BLIEVE, বিলিভ রয়েছে। ঠিক আছে, তারপরে রয়েছে কনসিডার রয়েছে, কি রয়েছে, কনসিডার রয়েছে, থিঙ্ক রয়েছে, তারপরে রয়েছে নো রয়েছে, নো, থিঙ্ক, বিলিভ, কনসিডার, থিঙ্ক, তারপরে নো, তারপরে হচ্ছে ক্লেইম, তারপরে রয়েছে হচ্ছে এক্সপেক্ট, এক্সপেক্ট। তো এই সকল ভার্বের V3 এর পরে, এই সকল ভার্বের V3 এর পরে সচরাচর যে নিয়মটা সেটা হচ্ছে টু হ্যাভ প্লাস V3 বসে। কি বসে এদের পরে, টু হ্যাভ প্লাস V3 বসে, টু হ্যাভ প্লাস V3 বসে। ঠিক আছে, যেমন এখানে খেয়াল করো, হি ওয়াজ বিলিভড, এটা একটা V3 রয়েছে, তাহলে হি ওয়াজ বিলিভড। ঠিক আছে, তাহলে এদের V3 এবং এই V3টা কিসে রয়েছে, প্যাসিভ সেন্টেন্সে রয়েছে। তার মানে প্যাসিভ সেন্টেন্সে যখন এই সকল ভার্বগুলা V3-তে থাকবে, খুব আবারও বলি, বিলিভ, কনসিডার, থিঙ্ক, নো, ক্লেম, এক্সপেক্ট, এই সকল ভার্বগুলো যখন একটা প্যাসিভ সেন্টেন্সে V3 হিসেবে বসবে, তখন তাদের পরে আমাকে টু হ্যাভ প্লাস V3 বসাইতে হবে। তাহলে টু হ্যাভ প্লাস V3 রয়েছে আমার শুধুমাত্র সি নাম্বারটাতে, এজন্য উত্তরটা হবে সি নাম্বারটাতে, টু হ্যাভ ফ্লেড অ্যাব্রোড আফটার দ্য রবারি। ঠিক আছে, লাইক প্রত্যেকটা ভার্বের ক্ষেত্রে সেম নিয়ম। আর দেখো সবসময় V3 হলেই কিন্তু হবে না, প্যাসিভ সেন্টেন্স হইতে হবে। এটা কিন্তু প্যাসিভ, হি ওয়াজ বিলিভড, এটা কিন্তু প্যাসিভে রয়েছে। তাহলে এই সকল ভার্ব যখন প্যাসিভে ইউজ করা হয় তখন তাদের পরে আমরা টু হ্যাভ প্লাস V3 ইউজ করব। ঠিক আছে, মনে থাকবে এই সবগুলা ভার্ব।
সবগুলো ভার্বের ক্ষেত্রে। আচ্ছা, তারপরে খেয়াল করো 3 নাম্বার একটা খুবই গুরুত্বপূর্ণ নিয়ম এখানে রয়েছে যে আই ড্যাশ ডু দিস বিফোর দ্য ডেডলাইন। আই ড্যাশ ডু দিস বিফোর দ্য ডেডলাইন, এইটা খুবই বেসিক একটা নিয়ম, খুবই বেসিক একটা নিয়ম। ঠিক আছে, যেমন ধরো যে আমরা একটা নিয়ম পড়ে থাকি না, ধরো যে এই যে হ্যাভ, তারপরে হচ্ছে হ্যাজ, তারপরে হচ্ছে হ্যাড, এদের পরে আমরা কোন ভার্ব ইউজ করি? V3 ইউজ করি, এটা একটা ব্যাপার থাকে। আবার আমাদের দেশে যত মডাল ভার্ব আছে, মানে ইংলিশ গ্রামারে যত মডাল ভার্ব আছে, কি আছে? যত মডাল ভার্ব আছে। এখন মডাল ভার্ব কোনগুলা? মডাল ভার্ব কোনগুলা? মডাল ভার্ব হচ্ছে আমরা জানি হচ্ছে ক্যান, কুড, তারপরে থাকে হচ্ছে শ্যাল, তারপরে থাকে হচ্ছে শুড, তারপরে থাকে হচ্ছে মে, মাইট, ঠিক আছে, তারপরে থাকে হচ্ছে এম টু, ইজ টু, আর টু, ওয়ার টু, হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাজ টু, তারপরে থাকে হচ্ছে অট টু, ও ইউ জি এইচ টি, অট টু। এই অট টু মানে হচ্ছে শুড, ঠিক আছে, অট টু মানে হচ্ছে কি শুড। এই প্রত্যেকটা মডাল ভার্বের পরে আমরা সবসময় কি ব্যবহার করি? V1 বা বেস ফ্রম ব্যবহার করে থাকি, তাই না? বেস ফ্রম ব্যবহার করে থাকি। তাহলে সেই নিয়ম অনুযায়ী আমরা একটু সলভ করার চেষ্টা করব। এখানে খেয়াল করো আমার এখানে রয়েছে কি? ডু, V1 রয়েছে। তাহলে এই যে হ্যাভ, এই যে হ্যাভ, এই যে হ্যাভ, এই হ্যাভের পরে কি আমি V1 বসাইতে পারবো? পারবো না। কেন পারবো না? কারণ হ্যাভের পরে আমাদেরকে V3 বসাইতে হয়। তাহলে এই তিনটা আমার কিন্তু আগেই কাটা, বাকি থাকলো একটা, সেই একটাই হচ্ছে উত্তর সি, যে আই অট টু ডু। এই যে অট টু এবং অট টু এর পরে কি থাকবে? V1 বসবে। দেখো এখানে V1ই রয়েছে, তাহলে আই অট টু ডু দিস বিফোর দ্য ডেডলাইন। এখানে অট টু মানে হচ্ছে কি শুড, যে আই শুড ডু দিস বিফোর দ্য ডেডলাইন, আমার এটা করা উচিত, উচিত অর্থে অট টু ব্যবহার করা হয়। ঠিক আছে, এই মডাল ভার্ব থেকে নিয়মগুলো আসে। তারপরে 4 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে আই উইশের একটা ব্যবহার, খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যবহার এবং খুবই কনফিউজিং একটা ব্যবহার। ঠিক আছে, আচ্ছা দেখো আই উইশের ক্ষেত্রে, মানে উইশ ভার্বের ক্ষেত্রে বা ফ্যান্সি যদি থাকে, একই জিনিস। আই উইশ অথবা ফ্যান্সির ক্ষেত্রে যেটা নিয়ম সেটা হচ্ছে এদের পরে সচরাচর বসে হচ্ছে V2 বসতে পারে বা কখনো কুড প্লাস V1 বসতে পারে। ঠিক আছে, V2 বসতে পারে বা কুড প্লাস V1 বসতে পারে। আর যদি বিভার্ব ব্যবহার করতে হয় তাহলে বিভার্ব হিসেবে ওয়্যার বসাইতে হবে। এটা হচ্ছে একটা জেনারেল নিয়ম। কি নিয়ম? এটা একটা জেনারেল নিয়ম। একটা বাক্য যদি থাকে এরকম, লাইক ধরো আমি বললাম আই উইশ, আই উইশ আই ড্যাশ, এখানে ব্র্যাকেটে থাকলো বি, এখানে থাকলো হচ্ছে কিং। আই উইশ আই ড্যাশ কিং, কি হবে? বিভার্ব হিসেবে সবসময় কি বসবে? ওয়্যার বসবে। তাহলে আই উইশ আই ওয়্যার এ কিং, তাই না? আই উইশ আই ওয়্যার আ কিং, আর যদিও লিখি নাই, হোয়াট এভার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বেসিক নিয়ম। বাট আই উইশ যুক্ত সেন্টেন্সে যদি আমার এমন কিছু বুঝায় যেটা অতীতকালকে নির্দেশ করে, কি নির্দেশ করে? আই উইশ যুক্ত সেন্টেন্সটা যদি অতীতকালকে নির্দেশ করে, অতীতকালকে নির্দেশ করলে আমাকে লিখতে হবে হ্যাড প্লাস V3। যেমন কি? যেমন ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম যে আই উইশ আই ড্যাশ দ্য মুভি, হ্যাঁ, ব্র্যাকেটে ধরো যে থাকলো হচ্ছে ওয়াচ, হ্যাঁ, ব্র্যাকেটে থাকলো হচ্ছে ওয়াচ, WATCH, ওয়াচ। আই উইশ আই ড্যাশ দ্য মুভি, যদি এইটুকু থাকে তাহলে আমার নিয়ম কি? আই উইশ আই ফ্যান্সির পরে V2 দিব। তাহলে মানে তখন আমি নিয়ম অনুযায়ী দিব হচ্ছে ওয়াচড, AWATCH, আই ওয়াচড দ্য মুভি অথবা আই কুড ওয়াচ দ্য মুভি, দুইটা যে কোনো একটা ব্যবহার করতে পারবো। কিন্তু এখানে যদি একটা ইন্ডিকেটর থাকে, ধরো এখানে থাকলো আই উইশ আই ড্যাশ দ্য মুভি লাস্ট নাইট, তাহলে একটা পাস্ট ইন্ডিকেটর হয়ে আসছে না? তাহলে পাস্ট ইন্ডিকেটর যখন থাকবে তখন আমার কাজ কি? পাস্ট ইন্ডিকেটর থাকলে হ্যাড প্লাস V3, তখন আমার এটার উত্তরটা হবে আই উইশ আই হ্যাড ওয়াচড। আশা করি আমি তোমাদেরকে বিষয়টা বুঝাইতে পারছি, তাই না? হ্যাড প্লাস V3 বসবে, আই উইশ আই হ্যাড ওয়াচড। এই বাক্যটা হচ্ছে সেই নিয়মের উপর পড়তেছে। আই উইশ ইউ ড্যাশ অল দ্য ফুড, আই উইশ ইউ ড্যাশ অল দ্য ফুড, আই এম হাংরি। এটা মানেটা কি? মানেটা হচ্ছে আই উইশ যে তুমি সবগুলা খাবার খাবা না, আমার বর্তমানে অনেক ক্ষুধার্ত বোধ করতেছে, আমি খাদ্য পাচ্ছি না, ঠিক তখনই কিন্তু আমি বললাম যে আই উইশ ইউ ড্যাশ অল দ্য ফুড। তার মানে অলরেডি এই যে ইউ, এই খাবার কাজ করে ফেলছে না, শেষ করে ফেলছে। এবার আমি খাবার পাচ্ছি না, সেজন্য আমি বলতেছি আই এম হাংরি নাও, তাই না? তার মানে অতীত বোধক একটা কিছুকে এখানে নির্দেশ করতেছে যে অতীতে এই খাওয়ার কাজটা আমার হয়ে গেছে। তাহলে যেহেতু হয়ে গেছে, তাহলে তখন আমি এখানে এই ব্যাপারটা ইউজ করব যে হ্যাড প্লাস
V3, এখন হ্যাড প্লাস V3 কই আছে এই নাম্বারটাতে। আই উইশ ইউ হ্যাডেন ইটেন অল দ্য ফুড, আই এম হাংরি। ব্যাপারটা বুঝছো কিনা? অতীতকাল যখনই বুঝাইবে, যখনই তুমি সেন্টেন্সটা পড়ে বুঝবা যে এখানে অতীত নির্দেশক কিছু রয়েছে বা অতীতকালকে রিপ্রেজেন্ট করতেছে এই পার্টটা, যে অতীতে এই কাজটা হয়ে গেছে, তখন আমি পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করবো, যে সে আসলে অতীতে খেয়ে ফেলছে, সেজন্য আমি এখন বলছি যে আই উইশ ইউ হ্যাডেন্ট ইটেন অল দ্য ফুড, তুমি আসলে খাবা না বা খাওনি, কারণ আমি এখন বর্তমানে ক্ষুধার্ত। ঠিক আছে? আচ্ছা, 5 নম্বরটা খেয়াল করো, ইট ইজ টাইম অথবা হাই টাইম যখন থাকবে, কি থাকবে? ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে যদি আমার সাবজেক্ট আসে, তখন আমাকে ইউজ করতে হবে কি? V2। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট আসলে আমাকে ইউজ করতে হবে কি? V2। হ্যাঁ দেখো, ইট ইজ টাইম উই, একটা সাবজেক্ট আছে না, সাবজেক্ট আছে না, তাহলে এখানে আমাকে V2 ইউজ করতে হবে। এখন অপশনে দেখো V2 কোথায় আছে, এখানে নাই, এখানে নাই, এখানেও নাই, উত্তরটা হবে সি নাম্বার। ইটস টাইম উই টুক মেজার্স টু প্রিভেন্ট ফার্দার ড্যামেজ। ওকে, আচ্ছা 6 নাম্বারটা খেয়াল করো, খুবই সহজ এবং প্রতি বছর এখান থেকে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে পজিটিভ ভার্বের নিয়ম। কিসের নিয়ম? পজিটিভ ভার্বের নিয়ম থেকে এই প্রশ্নটা আসছে। ঠিক আছে? উই ফাইনালি ড্যাশ দ্য প্লাম্বার ফিক্সেস দ্য লিকিং পাইপ আফটার সেভারাল রিমাইন্ডার। আচ্ছা, নিয়ম অনুযায়ী এখানে আমাদের কয়েকটা রয়েছে। দেখো, যদি আমার থাকে, যদি আমার গট গেট থাকে, হ্যাঁ, গেট ভার্বের পরে যদি আমার অবজেক্ট থাকবে, অবজেক্ট তো থাকবেই, তাই না? এবং সেই অবজেক্টটা যদি আমার অ্যাক্টিভ হয় আর সেই অবজেক্টটা প্যাসিভ হয়, এখানে অবজেক্ট অ্যাক্টিভ নাকি অবজেক্ট প্যাসিভ এটা ডিপেন্ড করে বাক্যের উপরে। মানে এখানে যে প্রোনাউনটা থাকবে বা ব্যক্তিটা থাকবে, সে যদি পরবর্তী ভার্বের কাজ করতে পারে তাহলে সে অ্যাক্টিভ, আর যদি করতে না পারে তাহলে সে প্যাসিভ। যেমন ধর একটা বাক্য লিখলাম যে আই গট দ্য ম্যান, হ্যাঁ, ব্র্যাকেটে থাকলো কি ওয়াশ, ওয়াশ দ্য ক্লোথ। এখন এই যে গটের পরে যে ব্যক্তিটা রয়েছে দ্য ম্যান, এখন দ্য ম্যান কি ওয়াশের কাজ করতে পারে? দ্য ম্যান কি ওয়াশের কাজ করতে পারে? অবশ্যই পারে। তার মানে সেইটা একটা অ্যাক্টিভ অবজেক্ট। অ্যাক্টিভ অবজেক্ট থাকলে, গেট বা গটের পরে অ্যাক্টিভ অবজেক্ট থাকলে নিয়ম হচ্ছে আমাকে লিখতে হবে 2 + V1, আর প্যাসিভ অবজেক্ট থাকলে আমাকে লিখতে হবে হচ্ছে কি? V3। মানে এইটার উত্তরটা কি হবে? আই গট দ্য ম্যান টু ওয়াশ দ্য ক্লোথ। আর সেন্টেন্সটা যদি এমন থাকতো যে আই গট দ্য ক্লোথ ড্যাশ, তখন ব্র্যাকেটে থাকলো হচ্ছে ওয়াশ। তাহলে দেখা যাচ্ছে এই যে গটের পরে এখানে যেটা রয়েছে দ্য ক্লোথ, ক্লোথ কি আসলে ওয়াশের কাজ করতে পারে? ক্লোথ কি ওয়াশের কাজ করতে পারে? পারে না। তার মানে সে হচ্ছে প্যাসিভ। প্যাসিভ ফর্ম যখন থাকবে তখন আমাকে ইউজ করতে হবে হচ্ছে V3, তখন আমার এখানে উত্তরটা হবে হচ্ছে ওয়াশড। এটা হচ্ছে পজিটিভ ভার্বের একটা নিয়ম। ঠিক আছে? আরেকটা নিয়ম এখানে রয়েছে, খেয়াল করো, হ্যাভ হ্যাজ হ্যাডের ক্ষেত্রে, মানে হ্যাভ ভার্ব যদি থাকে এবং তারপরে যদি আমাদের অবজেক্টটা থাকে এবং সেই অবজেক্টটা যদি অ্যাক্টিভ হয় আর সেই অবজেক্টটা যদি আমার প্যাসিভ হয়, তাহলে আমার নিয়ম দুই রকম। অ্যাক্টিভ অবজেক্ট হলে আমার নিয়ম হচ্ছে আমাকে লিখতে হবে হচ্ছে V1, প্যাসিভ অবজেক্ট হলে নিয়ম হচ্ছে আমাকে লিখতে হবে হচ্ছে V3। ঠিক আছে? V3 লিখতে হবে। আবার এখানে যখন মেড ইউজ করব আমরা, যখন থাকবে মেক ভার্ব, মেক ভার্বের পরে যখন অবজেক্টটা আসবে, সেই অবজেক্টের পরে আমরা সবসময় V1 ব্যবহার করব। এখন এই তিনটা ব্যাপার অনুযায়ী আমি এখানে মিলানোর চেষ্টা করবো। ফোর্স হবে না আগেই, কারণ এটা পজিটিভ ভার্বের ভিতর পড়ে না। খেয়াল করো, উই ফাইনালি ড্যাশ দ্য প্লাম্বার, ড্যাশ দ্য প্লাম্বার, এই প্লাম্বারটা হচ্ছে আমার অবজেক্ট, তাই না? এবং সেই অবজেক্ট ফিক্সের কাজ করতে পারে, সেজন্য এখানে রয়েছে হচ্ছে V1। সেখানে রয়েছে কি? এখানে রয়েছে হচ্ছে V1। এখন কথা হচ্ছে আমার ভার্ব বসাইতে হবে। কি বসাইতে হবে? আমাকে ভার্ব বসাইতে হবে। এই দুইটা পার্ট আমার দিয়ে রাখছে, এই পার্টটা আমাকে দিয়ে রাখছে, আমাকে এই ভার্বগুলা বসাইতে হবে, এই ভার্বগুলো বসাইতে হবে। এখন তাহলে আমি কোনটা বসাবো? খেয়াল করো, আমি গেট বসাইতে পারতেছি না। কেন বসাতে পারতেছি না? কারণ গেটের পরে যদি অ্যাক্টিভ অবজেক্ট থাকে তাহলে 2 + V1 বসাইতে হইতো। এখানে অ্যাক্টিভ অবজেক্ট আছে কিন্তু 2 + V1 নাই, আর রয়েছে হচ্ছে V1। এই নিয়মটা খাটে কোন কোন ক্ষেত্রে? হ্যাবের ক্ষেত্রে খাটে, আর হচ্ছে মেকের ক্ষেত্রে খাটে, তাই না? হ্যাবের ক্ষেত্রে আর হচ্ছে মেকের ক্ষেত্রে খাটে। তাহলে উই ফাইনালি ড্যাশ দ্য প্লাম্বার, এবং এই ক্ষেত্রে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে এই যে সি নাম্বার যেটা রয়েছে, এইটা হবে আমার উত্তর। ফাইনালি উই হ্যাড দ্য প্লাম্বার, দেখো হ্যাডের পরে অ্যাক্টিভ অবজেক্ট, তারপরে আমরা দিব হচ্ছে কি? V1। সেই নিয়ম অনুযায়ী এটা মিলে গেছে এবং আমরা পেয়েছি ফাইনালি উই হ্যাড দ্য প্লাম্বার, মানে পেয়েছি অর্থে আমরা একটা প্লাম্বার পেয়েছি যে আমাদের এই কাজটা
করে দিয়েছি, সে পেয়েছি অর্থে আমরা এখানে হ্যাড ব্যবহার করব, মেডটা আসলে এখানে যাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা 7 নম্বরটা খেয়াল করো, দ্য ল্যাক অফ রেইন দিস ইয়ার মে ড্যাশ দ্য টোটাল অ্যাভেলেবিলিটি অফ এগ্রিকালচারাল ক্রপস। আচ্ছা এখানে প্রথমত আমরা যে ভার্ব দেখব অ্যাফেক্ট আর হচ্ছে ইফেক্ট, এই যে ব্যাপারটা আমরা জানি অ্যাফেক্ট হচ্ছে ভার্ব, অ্যাফেক্ট কি, অ্যাফেক্ট হচ্ছে ভার্ব, আর ইফেক্ট যেটা রয়েছে ইফেক্ট, ইফেক্ট হচ্ছে একটা নাউন। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে আমার বাক্যে মে রয়েছে, মে হচ্ছে একটা মডাল ভার্ব, মে কি, মে হচ্ছে একটা মডাল ভার্ব, মডাল ভার্বের পরে কি বসে, মডাল ভার্বের পরে আমার এখানে V1 বসবে, মডাল ভার্বের পরে কি নাউন বসতে পারবে না, পারবে না। তার মানে যেখানে যেখানে আমার ইফেক্ট আছে সেগুলো আমার আগেই বাদ, বি নাম্বারটা ডি নাম্বারটা আগেই বাদ। এখন আমি দেখব হ্যাভ অ্যাডভার্স এফেক্ট নাকি অ্যাডভার্সলি এফেক্ট, কোনটা উত্তর হবে। খেয়াল করো আমরা জানি কি হ্যাভ, হ্যাজ আর হচ্ছে হ্যাড, এদের পরে কি বসে V3 বসে, এখানে হ্যাভের পরে কি আছে এফেক্ট V1 আছে, তাহলে কি হবে উত্তর, হবে না, তাহলে এটাও বাদ। তাহলে উত্তরটা হবে দ্য ল্যাক অফ রেইন দিস ইয়ার মে অ্যাডভার্সলি এফেক্ট, মে এর পরে অর্থাৎ মডাল ভার্বের পরে এখানে আমরা V1 পাচ্ছি, তাহলে এটাই হবে উত্তর, সি নাম্বারটা। আচ্ছা তারপরে খেয়াল করো 8 নাম্বার, দ্য টিচার আস্কড জাফর ড্যাশ ইউ এক্সারসাইজ ইয়েস্টারডে ডিউরিং দ্য টাইম অ্যালোটেড টু ইউ। আচ্ছা এটা হচ্ছে আমাদের মেনলি টেন্সের পার্ট থেকে আসছে, তোমরা যারা টেন্সটা একটু ভালো বুঝবো তারা আসলে উত্তরটা পারবা। ইয়েস্টারডে থাকা মানে কি, ইয়েস্টারডে থাকা মানে আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সকে রিপ্রেজেন্ট করে, তাই না, ইয়েস্টারডে থাকা মানে কি পাস্ট ইনডিফিনিট টেন্সকে রিপ্রেজেন্ট করে। তাহলে এটা যেহেতু একটা কোয়েশ্চেন মানে প্রশ্নবোধক বাক্য, আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি, স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে ডিড প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস তখন আমরা অবজেক্ট বুঝাই না, ডিড ইউ নো, ডিড ইউ গো, ডিড ইউ ফাইন্ড, এই যে ব্যাপারটা। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমাকে ডিড খুঁজতে হবে, এখানে ডিড নাই, এখানে ডিড নাই, এখানেও ডিড নাই, আছে কোথায় এই নাম্বারটাতে, উত্তরটা হবে ডিড ইউ প্র্যাকটিস, ঠিক আছে। আচ্ছা 9 নাম্বারটা খেয়াল করো, 9 নাম্বারটা দ্য ফক্স ইভেন দো ইট ড্যাশ জাম্পড ওভার দ্য ডগ। আচ্ছা দ্য ফক্স ইভেন দো ইট ড্যাশ, এখানে যেটা নিয়মটা হচ্ছে খেয়াল করো জাম্পড, এটা কি হচ্ছে জাম্পড, এটা কোন টেন্সে রয়েছে, পাস্ট টেন্সে রয়েছে। আর সিকোয়েন্স অফ টেন্সের নিয়ম অনুযায়ী আমরা জানি উভয় পাশে সেম টেন্স বসে, তাই না, উভয় পাশে কোন টেন্স বসে, সেম টেন্স বসে। তাহলে আমি যেগুলাতে আমার প্রেজেন্ট টেন্স রয়েছে সেগুলো আমার আগেই বাদ, ইজ ইনজুরড আগেই বাদ। আবার খেয়াল করো যেহেতু ইভেন দো একটা কনজাংশন, ইভেন দো একটা কনজাংশন, ইট একটা সাবজেক্ট, ইট একটা সাবজেক্ট, তাহলে এটা একটা আমার এখানে একটা ফাইনাইট ভার্ব লাগবে, মানে একটা ক্লজ লাগবে, তাই না, একটা ফাইনাইট ভার্ব লাগবে। ইনজুরিং কোনো ফাইনাইট ভার্ব না, তাহলে এটাও আমার আলটিমেটলি বাদ। এখন কথা হচ্ছে ইভেন দো ইট ইনজুরড দিব নাকি ইট ওয়াজ ইনজুরড দেব, কোনটা উত্তর হবে। আচ্ছা ইট ইনজুর মানে কি, ইট ইনজুরড মানে হচ্ছে সে কাউকে ইনজুরড করছে, ইট ওয়াজ ইনজুরড মানে হচ্ছে সে নিজে ইনজুরড। এই বাক্যটা বাক্যটাতে কি আসলে অন্য কাউকে ইনজুরড করা বোঝাচ্ছে নাকি নিজে ইনজুরড সেটা বোঝাচ্ছে। বাক্যটা হচ্ছে দ্য ফক্স ইভেন দো ইট ওয়াজ ইনজুরড, যদিও সে আসলে ইনজুরড ছিল, জাম্প ওভার দ্য ডগ, সে ডগের ওপর দিয়ে জাম্প করতে পারছে, তাহলে সেই অর্থ অনুযায়ী এখানে উত্তরটা হবে ইভেন দো ইট ওয়াজ ইনজুরড, ঠিক আছে। ইট ইনজুরড হবে না, কেন হবে না, কারণ ইট ইনজুরড মানে হচ্ছে অন্যকে ইনজুরড করা বোঝায়, এখানে আসলে অন্যকে ইনজুরড করার মতো কোনো সেন্টেন্স আসলে এখানে বোঝাচ্ছে না। 10 নম্বরটা খেয়াল করো, দ্য ইন্টেন্সিভ সার্চ ওয়াজ কন্ডাক্টেড বাই দ্য ডিটেকটিভস টু লোকেট দোজ ক্রিমিনালস হু ড্যাশ। খুবই সহজ একটা নিয়ম, আমরা গতদিনও পড়েছিলাম যে অতীতের দুটি কাজ, ধরো একটা বাক্যে অতীতের দুটি কাজ আছে, ঠিক আছে, এই দুটা কাজের ভিতরে যেটা প্রথম কাজ সেটা হবে হচ্ছে পাস্ট পারফেক্ট, সেটা কি হবে পাস্ট পারফেক্ট। যেটা আমার দ্বিতীয় কাজ থাকবে, যেটা কি থাকবে দ্বিতীয় কাজ হবে সেটা হবে কি পাস্ট ইনডিফিনিট। এখন কাজটা খেয়াল করো, ইন্টেন্সিভ সার্চ মানে একটা মানে ধরো যে অনুসন্ধান করা হয়েছে কাদের জন্য, ওয়াজ কন্ডাক্টেড বাই দ্য ডিটেকটিভস, মানে ধরো যে একটা তদন্তকারী কর্মকর্তা বা তদন্তকারী সংস্থার মাধ্যমে একটা অনুসন্ধান চালানো হয়েছে টু লোকেট দোজ ক্রিমিনালস, ওই সকল ক্রিমিনালদেরকে খুঁজে বের করার জন্য হু ড্যাশ, এখানে স্কেপ রয়েছে মানে কি পালাই গেছে। তাহলে পালানোর কাজটা আগে ঘটছে নাকি তাদের খোঁজার কাজটা আগে ঘটছে, কোনটা,
অবশ্যই পালানোর কাজটা আগে ঘটছে এবং পরবর্তীতে তাদের খোঁজা হয়েছে। এই জন্য দেখো দ্বিতীয় কাজ হচ্ছে খোঁজা, সেজন্য দ্বিতীয় কাজের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট ব্যবহার করা হয়েছে। তাহলে প্রথম কাজ যেহেতু আগে ঘটছে পালানোরটা, তাহলে এখানে হবে পাস্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী আমাদের উত্তরটা হবে হ্যাড প্লাস V3 যেখানে থাকবে সেটা রয়েছে এই নাম্বারটা, তাহলে হ্যাড ইসকেপড। আচ্ছা 11 নাম্বারটা খেয়াল করো, বিফোর উই লেফট দ্য এয়ারপোর্ট উই ড্যাশ আওয়ার টিকিটস। খুবই সহজ একটা নিয়ম, আমরা জানি বিফোর যুক্ত ক্ষেত্রে, বিফোরের ক্ষেত্রে এটাও আগের রুলস অনুযায়ী তুমি অ্যাপ্লাই করতে পারবা, বিফোর আফটারের নিয়মে যাইতেই হবে না তোমাকে। আগের নিয়মটা কি দেখলাম, অতীতের দুইটা কাজ, প্রথম কাজ হবে পাস্ট পারফেক্ট, দ্বিতীয় কাজ হবে পাস্ট ইনডিফিনিট। ঠিক একইভাবে বিফোর উই লেফট ফর দ্য এয়ারপোর্ট উই ড্যাশ আওয়ার টিকিট, আমরা এয়ারপোর্ট আগে ত্যাগ করছি নাকি আমরা আগে টিকিট বুক করছি, কোনটা? মানে টিকিট ছাড়া কি আসলে আলটিমেটলি এয়ারপোর্ট ত্যাগ করা যাবে? যাবে না। তার মানে টিকিট বুক করার কাজটা আমাদের আগে ঘটছে, যে কাজটা আগে ঘটছে অতীতে সেটা আমরা পাস্ট পারফেক্ট টেন্স দিব। সেজন্য এটারও উত্তর হবে হ্যাড প্লাস V3, অর্থাৎ হ্যাড বুকড। 12 নাম্বার, বাই দ্য টাইম দ্য সেমিনার ড্যাশ মোস্ট অফ দ্য পার্টিসিপেন্টস হ্যাড অলরেডি লেফট। আচ্ছা এই যে এক পাশে অলরেডি আমার পাস্ট পারফেক্ট দিয়েই রাখছে, এক পাশে অলরেডি আমার কি দিয়ে রাখছে, পাস্ট পারফেক্ট দিয়েই রাখছে। আর একটা বাক্যে আমি এক পাশে পাস্ট পারফেক্ট পাইলে অপর পাশে আমি অবশ্যই পাস্ট ইনডিফিনিট দিয়ে দিব। ঠিক আছে, খুবই সহজ একটা নিয়ম, পাস্ট ইনডিফিনিট দিয়ে দিব। তার পাস্ট ইনডিফিনিট আছে কোথায়? এন্ডেড সি, খুবই সহজ। মানে টোটালি টেন্সের ব্যাপারটা আসলে বেশি প্রশ্ন আসতেছে। দ্য নিউজ অ্যাবাউট দ্য বাজেট কাটস ড্যাশ নট গুড অ্যান্ড দ্য ডিপার্টমেন্ট উইল হ্যাভ টু অ্যাডজাস্ট ড্যাশ প্ল্যানস। এটা উত্তরটা কি হবে খেয়াল করো। শুরুতে এখানে রয়েছে যে প্রথম পার্টটাতে ইজ আর মানে ইজ বসবে নাকি আর বসবে, এটা হচ্ছে প্রথম পার্টের অ্যান্সার। আমরা দেখি ইজ বসবে না আর বসবে। খেয়াল করো এই বাক্যের যদি আমরা একটু অপশনের দিকে তাকাই, দ্য নিউজ অ্যাবাউট দ্য বাজেট কাটস, এখানে অনেকে এইটাকে সাবজেক্ট ধরে, কাটকে সাবজেক্ট, সাবজেক্ট কিন্তু কাট না, আমাদের হেডওয়ার্ডটা ধরতে হবে। হেডওয়ার্ডটা কি? হেডওয়ার্ড হচ্ছে এই যে প্রিপোজিশনের পূর্বে যে থাকে, প্রিপোজিশনের পূর্বে যে থাকে সেটা হচ্ছে হেডওয়ার্ড। আর হেডওয়ার্ড নিউজ হচ্ছে একটা সিঙ্গুলার, তাহলে নিউজের পরে আমি কখনো আর ব্যবহার করতে পারবো না, আমাকে ইজ ব্যবহার করতে হবে। তাহলে যেখানে যেখানে আর আছে সেগুলো আমার আগেই বাদ, যেখানে যেখানে আর আছে সেগুলো আমার কি আগেই বাদ, ডি নাম্বারটাও বাদ, বি নাম্বারটাও বাদ। এখন ইটস হবে নাকি দেয়ার হবে এটা আমার ডিপেন্ড করতে হবে। দেখো অ্যান্ড দ্য ডিপার্টমেন্ট উইল হ্যাভ টু অ্যাডজাস্ট ড্যাশ প্ল্যানস, বাক্যের সাবজেক্টটা কি সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার। বাক্যের সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার তার মানে আমাকে প্রোনাউনও সে নিবে একটা সিঙ্গুলার প্রোনাউন, আর এদিক দিয়ে দেয়ার কোনো প্রোনাউনও না, দেয়ার কোনো প্রোনাউনও নাই, তাহলে এটাও আমার আলটিমেটলি বাদ যাচ্ছে। ঠিক আছে, দেখো এই যে দেয়ার হচ্ছে একটা প্লুরাল প্রোনাউন, দেয়ার হচ্ছে কি প্লুরাল প্রোনাউন, ইটস হচ্ছে একটা সিঙ্গুলার প্রোনাউন, তাহলে বাক্যের সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার সে প্রোনাউনও গ্রহণ করবে সিঙ্গুলার, সেজন্য উত্তরটা হবে আমাদের কি এ নাম্বারটা, উইল হ্যাভ টু অ্যাডজাস্ট ইটস প্ল্যানস। 14 নাম্বার, ইউর অপিনিয়ন উইল নট ড্যাশ মাই ডিসিশন, এটাও সেম, আমরা অলরেডি দেখেছি। ইফেক্ট হচ্ছে একটা নাউন হিসেবে ব্যবহার করা হয়, এফেক্ট হচ্ছে একটা ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, আর উইল হচ্ছে একটা মডাল ভার্ব যার পরে আমাদেরকে V1 ব্যবহার করতে হবে। এখন V1 আছেই আমার এখানে একটা, সেটা হচ্ছে এফেক্ট, এই উত্তরটা হবে সি নাম্বারটা। আচ্ছা এবার আসো 15 নম্বর প্রশ্নটা, যে ইউ লুক টায়ার্ড সো ইউ হ্যাড বেটার ড্যাশ ওয়ার্কিং অ্যান্ড ড্যাশ দ্য অফিস টুডে। আচ্ছা এখানে খেয়াল করো হ্যাড বেটার তারপরে হচ্ছে কি উড রেদার, হ্যাড বেটার আর হচ্ছে কি উড রেদার, এরা প্রত্যেকটাই হচ্ছে একটা কি ভার্ব, প্রত্যেকটা হচ্ছে একটা মডাল ভার্ব, আর মডাল ভার্বের পরে কি বসে V1 বসে, তাহলে সেই অনুযায়ী প্রথমে মানে প্রথম গ্যাপটাতে উত্তর হবে আমাদের V1। এখন V1 নাই কোথায়? বি নাম্বারটাতে নাই, ডি নাম্বারটাতে নাই, তাহলে সি নাম্বারটা আর এ নাম্বারটাতে আছে, তাহলে ইউ হ্যাড বেটার স্টপ ওয়ার্কিং অ্যান্ড। এখন খেয়াল করো অ্যান্ড এর পূর্বে কি রয়েছে? অ্যান্ড এর পূর্বে রয়েছে ইউ হ্যাড বেটার স্টপ ওয়ার্কিং, মানে এখানে একটা ক্লজ রয়েছে, কি রয়েছে? অ্যান্ড এর পূর্বে একটা ক্লজ রয়েছে, অ্যান্ড এর পরেও আমাকে একটা ক্লজ বসাইতে হবে, তাহলে লিভ দ্য অফিস টুডে, নট লিভিং, কারণ লিভিং বসাইলে সেটা আসলে আর ক্লজ হচ্ছে না। ঠিক আছে, ইউ হ্যাড বেটার স্টপ ওয়ার্কিং অ্যান্ড লিভ দ্য অফিস টুডে, উত্তরটা হবে সি নাম্বারটা, একটা ফাইনাইট ভার্ব আমার এখানে বসবে। তো এটা ছিল আমাদের 15 নাম্বারটা। তারপরে খেয়াল করো 16 নাম্বারটাতে যেটা রয়েছে, আই ড্যাশ রাইটিং মাই টার্ম পেপার বিফোর দ্য ফাইনাল এক্সামিনেশনস ড্যাশ। আচ্ছা এটা হচ্ছে বলছে, খেয়াল করো বিফোর দ্য ফাইনাল এক্সামিনেশন, প্রথমে বলছে ফিনিশ, শ্যাল ফিনিশ, হ্যাভ ফিনিশ নাকি শ্যাল হ্যাভ ফিনিশ। মনে রাখবা যে ভবিষ্যতের কোনো একটা কাজের আগে, ভবিষ্যতের কোনো সময়ের আগে
একটি কাজ হবে, ভবিষ্যতের কোনো কাজ কোনো সময়ের আগে একটি কাজ হয়ে যাবে, সেই অর্থে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করি। এখানে কি বলছে, ফাইনাল এক্সামিনেশন শুরুর আগে আমার টার্ম পেপারের কাজ শেষ করতে হবে, তাই না? টার্ম পেপারের কাজ কি করতে হবে, শেষ করতে হবে। তাহলে ভবিষ্যতের একটা কাজ শুরু হওয়ার আগে আমার একটা কাজ শেষ হয়ে যাবে, সেই অর্থে আমরা এই পাশে ইউজ করবো হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, অর্থাৎ শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস কি V3। এখন কি রয়েছে, শ্যাল হ্যাভ প্লাস উইল হ্যাভ প্লাস V3 কই রয়েছে, এই ডি নাম্বারটাতে রয়েছে। আর শ্যাল হ্যাভ ফিনিশড দ্য টার্ম পেপার বিফোর দ্য ফাইনাল এক্সামিনেশনস স্টার্ট। আর অপর পাশে আমরা সবসময় কি দিব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিব। মানে উত্তরটা হচ্ছে কি ডি নাম্বারটা। মনে রাখবা একই বাক্যে কখনো দুইটা ফিউচার টেন্স হয় না, এক পাশে ফিউচার টেন্স চলে আসলে অপর পাশে অটোমেটিক্যালি তোমাকে কি দিতে হবে, প্রেজেন্ট টেন্স দিতে হবে। তো সেই অনুযায়ী উত্তরটা হচ্ছে আমাদের ডি নাম্বারটা। তো এই ছিল তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের পুরো প্রস্তুতিটা, অর্থাৎ 25-26 সেশনে রাইট ফর্ম অফ ভার্বগুলো আসছে হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এইগুলা। এবং এখানে আমরা সবচেয়ে বেশি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টেন্সের ব্যবহারটা। টেন্সের ব্যবহারটা সাথে পজিটিভ ভার্বের ব্যাপারটা একটু দেখেছি, টেন্সের ব্যবহার, পজিটিভ ভার্বের ব্যাপার, আর কিছু জেনারেল রুলস আমাদের ছিল। ঠিক আছে, তো এই প্রত্যেকটা জিনিস তোমরা জাস্ট একটু পরীক্ষার আগে পড়লেই এনাফ, এবং এগুলোর ক্ষেত্রে বেশি বেশি এমসিকিউ প্র্যাকটিস করলে দেখবা পরবর্তী পরীক্ষাগুলোতে খুব ভালো প্রস্তুতি নিতে পারবা। তো আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।